মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে ভেসে ওঠে অগণিত বিপ্লবীর নাম। তবে আজ আমরা যাকে স্মরণ করতে চলেছি তিনি ভারত মাতার এক বীর সন্তান। এই বিশেষ দিনে প্রথমেই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রী সকলকে বৈপ্লবিক অভিনন্দন জানাই। আজকের এই বিশেষ দিনে আমি এমন একজনের কথা বলতে চলেছি যার নাম শুনলে আমাদের চোখে জল আসে, বুক গর্বে ভরে ওঠে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সকলের পরিচিত শহীদ ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর মেদিনীপুরের অখ্যাত গ্রাম হবিবপুরে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার দিদি তাকে 3 মুঠো খুদ দিয়ে কিনেছিল বলে তার নাম হয়েছিল ক্ষুদিরাম। তিনি ছোটবেলা থেকেই খুবই দুরন্ত ছিলেন। পড়াশোনাতে তার বিশেষ মন ছিল না, দেশের প্রতি তার ভালোবাসা ছিল অগভীর। তিনি স্বাধীন ভারতের সূর্যোদয় দেখার স্বপ্ন দেখতেন। তিনি ছোটবেলা থেকেই কতটা ইংরেজ বিরোধী ছিল তা তার বিভিন্ন কার্যকলাপে আমরা বুঝতে পারি। একবার বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর সঙ্গে ক্ষুদিরাম বসুর সাক্ষাৎ হয়। হেমচন্দ্র কানুনগো ছিলেন পেশাতে একজন শিক্ষক, অন্যদিকে বিপ্লবীদের গোপনে বন্দুক সরবরাহ করতেন, এমনকি বন্দুক চালানো শেখাতেন। এই কথাটি ক্ষুদিরাম জানতেন। তাই হেমচন্দ্রের সঙ্গে ক্ষুদিরামের প্রথম সাক্ষাতে তার কাছে একটা বন্দুক চেয়ে বসলেন। তখন কানুনগো কিছুটা ভেবে হকচকিয়ে যায়। এইভাবে যে 10 থেকে 12 বছরের একটা ছেলে এত বড় গোপন কথা কিভাবে জানতে পারলো? তিনি কিছুক্ষণ ভেবে ক্ষুদিরামকে জিজ্ঞাসা করলো যে সে বন্দুক দিয়ে কি করবে। তখন ক্ষুদিরাম উত্তর দেয়, ইংরেজরা ভারতীয়দের উপরে যে অকথ্য অত্যাচার করছে তার প্রতিশোধ নেব, এই জন্যই আমার বন্দুকের প্রয়োজন। আর তখন থেকেই বিপ্লবীদের নজরে পড়ে যায় ক্ষুদিরাম। এরপর তিনি সত্যেন বসুর হাত ধরে 1904 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতিতে যোগদান করেন। আগে ঋষি অরবিন্দ ও ভগিনী নিবেদিতার বক্তব্যে তিনি উদ্বুদ্ধ হন। তিনি পরবর্তীকালে যুগান্তর নামক গুপ্ত সমিতিতেও কাজ করেন। অন্যদিকে ইংরেজরা ভারতীয় বিপ্লবী আন্দোলনকে স্তমিত করার জন্য বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন। এর প্রতিবাদে শুরু হয় আন্দোলন। এই বঙ্গভঙ্গের ঠিক পরে 1906 খ্রিস্টাব্দে মেদিনীপুরের এক কৃষি শিল্প মেলাতে বিপ্লবী চিন্তাধারা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে সত্যেন্দ্রনাথ বসুর লেখা সোনার বাংলা নামক পত্রিকা বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে বলে রাখা ভালো যে এই পত্রিকা ইংরেজ সরকার আগে থেকেই বন্ধ করে দিয়েছিল। এই পত্রিকা বিলির দায়িত্ব পড়ে ছোট্ট ক্ষুদিরামের উপরে। এই সংবাদ পৌঁছে যায় ব্রিটিশ পুলিশের কাছে। কনস্টেবল যখন তাকে ধরতে আসে, ঠিক সেই সময় ক্ষুদিরাম ওই পুলিশের ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেয় এবং বন্দে মাতারাম ধ্বনি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে অন্য বিপ্লবীদের অনুরোধে তিনি ইংরেজদের কাছে ধরা দেন, কিন্তু ক্ষুদিরামের অল্প বয়স ও উপযুক্ত প্রমাণের অভাবে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এই ঘটনা চারিদিকে আলোড়ন সৃষ্টি করে যে ইংরেজদের বিরুদ্ধে কোনো মানুষ টু শব্দটি করতে পারে না, আর এক অল্প বয়স্ক বালক ইংরেজ পুলিশকে ঘুষি মেরেছে। সাধারণ মানুষের মনে একদিকে যেমন স্বদেশের চিন্তা জাগ্রত হয়, তেমনি অন্যদিকে বিপ্লবীদের মধ্যে তিনি হিরো হয়ে ওঠে। এদিকে ব্রিটিশদের অত্যাচারে ভারতীয়দের উপরে ক্রমান্বয়ে বাড়তে থাকে। ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে ভারতীয় ছোট বড় পুরুষ মহিলা কারো রক্ষা ছিল না। যে কোনো ক্ষুদ্র ঘটনাতেও ইংরেজরা বড় বড় শাস্তির বিধান দিতে থাকে। মাত্র 15 বছর বয়সী সুশীল সেনকে বন্দে মাতারাম বলার অপরাধে
15 ঘা চাবুক মারার আদেশ দেন ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ড। শুধু এই ঘটনায় নয়, আগেও বড় বড় শাস্তির বিধান দিয়েছেন এই কিংসফোর্ড। তাই এই অত্যাচারী কিংসফোর্ডকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা চিন্তা করে বিপ্লবীরা, আর সেই গুরু দায়িত্ব পড়ে তরুণ ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ওপরে। এদিকে ব্রিটিশ প্রশাসন কিংসফোর্ডের নিরাপত্তার কথা ভেবে বিহারের মুজফ্ফরপুরে বদলি করে দেয়। কিন্তু বিপ্লবীরা তার ছাড়ার পাত্র নয়। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ছদ্মবেশে পৌঁছে যায় মুজফ্ফরপুরে। সেখানে গিয়ে প্রথমে তারা কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করে। তা দেখে তারা পরিকল্পনাও ঠিক করে। 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করলেন। বোমা স্থির লক্ষ্যে গিয়ে পড়ে, বোমা ফাটেও। তারা ভাবে তাদের পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই গাড়িতে কিংসফোর্ড সেদিন ছিলেন না, ছিলেন মিসেস কেনেডি ও তার মেয়ে। তারা ওই বোমার আঘাতে প্রাণ হারায়। এরপর প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগেই নিজের রিভলভারের গুলিতে দেশের জন্য আত্মহুতি দেন। অপরদিকে ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়ে। আদালতের দেশদ্রোহিতার অপরাধে ব্রিটিশরা ফাঁসির আদেশ দেন। এই ফাঁসির আদেশ শুনে কোন রকম ভীত, সন্ত্রস্ত, বিব্রত হলেন না। তিনি হাসতে হাসতে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য ফাঁসি বরণ করলেন, আর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেয়ে গেলেন দেশের জয়গান। একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্ষুদিরামের জীবন কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেশপ্রেম শুধুমাত্র মুখে বলার বিষয় নয়, তা কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। যে বয়সে আমরা খেলা করি, পড়াশোনা করি, ঠিক সেই সময় মাত্র 18 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আজ হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ নেই, তবে আমাদের লড়াই করতে হবে অশিক্ষা, অন্যায়, কুসংস্কার, সামাজিক বৈষম্য, ধর্মীয় বিভেদের বিরুদ্ধে। আমাদের প্রধান কাজ পড়াশোনা করে সমাজ ও দেশের জন্য কাজ করা। তবেই ক্ষুদিরামের প্রতি প্রকৃত সম্মান, শ্রদ্ধা জানানো হবে। সবশেষে তার উদ্দেশ্যে লেখা একটি কবিতা। ফাঁসির মঞ্চে হাসলে তুমি, কাঁপলো না তো হাত, 1311 সনের ভোর হলো প্রভাত। চোখে তোমার মুক্তির আলো, মুখে স্বদেশের গান, বুকের রক্ত ঢেলে দিয়ে হাসি মুখে দিলে প্রাণ। হাতে নিয়ে ফাঁসির দড়ি, বললে বন্দে মাতারাম, তোমার রক্তে স্বাধীন হলো এই ভারতবর্ষম। ক্ষুদিরাম, তুমি মরনি, বেঁচে আছো প্রতিটি বাঙালির প্রাণে। শ্রদ্ধা জানাই তোমায় মোরা ভক্তি ভরা মনে। জয় হিন্দ, বন্দে মাতারাম। সকলকে ধন্যবাদ।